জায়গায় একটু বসে পড়ুন যাতে সভা চলাকালীন কোনো অসুবিধে না হয়। আমরা প্রত্যেককেই প্রশ্ন করার সুযোগ দেব, কিন্তু সময় অভাবে যদি কোনো কারণে করা না যায় মার্জনা করবেন। সবচেয়ে আগে আমরা আগেই জানিয়েছি যে ক্লাবের সম্পাদক তার পেশাগত কারণে কলকাতার বাইরে, ফলে তিনি আসতে পারেননি। এখন প্রেস ক্লাব কলকাতার পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে আজকের মিট দ্য প্রেসের অতিথি প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রী শুভঙ্কর সরকারকে অভ্যর্থনা জানাবেন প্রেস ক্লাবের সহকারী সম্পাদক নিতাই মালাকার। এবার আমি প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ অরিজিৎ দত্তকে অনুরোধ করব ক্লাবের স্মারক দিয়ে মাননীয় অতিথিকে স্বাগত জানাবার জন্য। দেখুন, আপনাদের অনুরোধে আমি কাউকে এখানে মাথা নিচু করতে বলতে পারবো না, আপনারাও বলবেন না। প্রথমে মাননীয় শুভঙ্কর সরকার তার প্রাথমিক বক্তব্য রাখবেন 5-10 মিনিট, তারপর আপনারা প্রশ্ন করবেন দয়া করে। প্রদেশ কংগ্রেস সভাপতি শ্রদ্ধেয় শ্রী শুভঙ্কর সরকার। নমস্কার। আমার গলার অবস্থাটা ঠিক কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের ভেঙে পড়া ব্যবস্থার মতো হয়েছে, তো আমাকে আপনারা ফুল দিয়ে অভ্যর্থনা করলেন এবং প্রেস ক্লাবের রীতিনীতি অনুযায়ী এই যে গ্রহণ করে নেওয়া, সেখানে আজকে পেন ইজ মাইটার দেন সোড, পেন দিয়ে করলেন। কিন্তু ভয়ঙ্কর জিনিস হচ্ছে আজকের ব্যবস্থায় ফ্রিডম অফ প্রেসে বুম এবং ক্যামেরা, আমার মনে হয় তার সিম্বলও রাখা জরুরি ছিল। আমি প্রথমেই আপনাদের কাছে বলি, এবারে যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে সারা বাংলায় এই নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন। কেন গুরুত্বপূর্ণ নির্বাচন? 1952 সাল থেকে যে নির্বাচন প্রক্রিয়া কংগ্রেস গণতান্ত্রিক ব্যবস্থায় দেশে ইন্ট্রোডিউস করেছিল, সেই সময় যখন দেশ স্বাধীন হয়, তারপরে অনেক রাষ্ট্রনেতা বলেছিলেন যে এই দেশকে সঠিকভাবে চালনা করতে গেলে নির্বাচন পদ্ধতির মাধ্যমে যদি যাওয়া যায়, জওহরলাল নেহরুকে অনেক সমস্যার মধ্যে পড়তে হবে। কিন্তু জওহরলাল নেহরু সেই কথাটা শোনেননি। তিনি বলেছিলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় আমি যে এস্টাবলিশমেন্ট তৈরি করতে যাচ্ছি, দেশ স্বাধীন হওয়ার পর প্রত্যেকটি মানুষের তার অধিকার তিনি প্রয়োগ করবেন এবং তার দ্বারা নির্বাচিত সরকার তৈরি হবে। তাই প্রথম নির্বাচনটি হয় 1952 সালে। এবারে বাংলা এমন একটা অভূতপূর্ব নির্বাচন দেখছে, তার কারণ গণতন্ত্রের প্রধান উৎসবের নাম ভোট উৎসব, নির্বাচন প্রক্রিয়া। আর এই উৎসবে যদি জেনুইন ভোটার তিনি অংশগ্রহণ করতে না পারেন, তাহলে সেটার উৎসব হয় না, সেটা শ্মশান যাত্রার বা কবর যাত্রার সামিল হয়। যে ব্যবস্থাটার বিরল সাক্ষী এই বাংলা,
এবার দেখবে এসআইআর এর মধ্যে 1951 সাল থেকে 8 বার এসআইআর প্রক্রিয়া হয়েছে। 1 বছরের অধিক ধরে এই এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আমরা কেউ এসআইআর প্রক্রিয়ার কংগ্রেস বিরোধী ছিল না। আগে যে পদ্ধতিটা ছিল ইন্টেনসিভ রিভিশন, স্পেশাল কথাটা ছিল না। এবারে যে পদ্ধতির মাধ্যম দিয়ে এই নির্বাচনকে সামনে রেখে অসংখ্য প্রাণ আমরা হারিয়েছি, যারা জেনুইন ভোটার ছিলেন, যারা কর্মরত ছিলেন, নির্বাচন কমিশনের কাজ করতেন, ভারতবর্ষের স্যান্টিটি অব দি ইলেকশন কমিশন, এই যে পবিত্রতাটা, সেটা আজকে বড় প্রশ্ন চিহ্নের সম্মুখীন। আর সেই সময় পশ্চিম বাংলায় এই নির্বাচন প্রক্রিয়া হচ্ছে। খুব মজাদার ব্যাপার, তার কারণ আমি কিছুটা সময় নিয়ে বলতে বাধ্য হচ্ছি। যে মানুষেরা পশ্চিমবঙ্গের নির্বাচন প্রক্রিয়া থেকে বাদ গেলেন, তাদের অধিকারে এখনো পর্যন্ত এখানকার বিধায়ক, এখানকার সরকার, মুখ্যমন্ত্রী এবং সাংসদ এবং সেই সাংসদ দ্বারা নির্বাচিত কেন্দ্রীয় সরকার, প্রধানমন্ত্রী, হোম মিনিস্টার, সব প্রক্রিয়া সুন্দর চলছে। কিন্তু যে মানুষেরা বাদ গেলেন, কোর্ট আর আনকোর্ট, লজিক্যাল ডিসক্রিপেন্সি, কোথা থেকে আমদানি হলো শব্দ, অ্যাডজুডিকেটেড, এই যে একটা বাতাবরণ তৈরি হলো, সেটাও ঠিক প্লেগ, করোনার মতো আগামী প্রজন্ম সাক্ষী থাকবে গণতন্ত্রের হত্যা করার আর একটা নিদর্শন। আর সেই বিষয়টিকে সাক্ষী রেখে যখন নির্বাচন হচ্ছে, এই নির্বাচনে আমি দেখছি সকাল থেকে সন্ধে পর্যন্ত আপনারা এমন কিছু ন্যারেটিভ তৈরি করছেন, যে ন্যারেটিভটায় নতুন প্রজন্মের ভোটার, ইয়াং ভোটার 65%, তারা কিন্তু বিচার করতে পাচ্ছেন না যে যারা সরকার পরিচালনা করলেন, যারা বিধায়ক থাকলেন, যারা সাংসদ হলেন, তারা নির্বাচনে ভোট চাওয়ার জন্য যখন আসছে, তখন তাদের কাছে বাংলার উন্নয়নের কথাটা প্রাধান্য পাবে। বাংলার কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা, বাণিজ্য না। বাংলায় সকাল থেকে ইডি রেড, সিবিআই রেড, একটি দলকে আরেকটি দল গালি দিয়েছে, তাই নির্বাচন কমিশন, আপনাদের বোম, আপনাদের ক্যামেরা, সেই সবকিছু মাইটার দেন, সমস্ত কিছু এই যে আপনারা তৈরি করে দিলেন, সেই তৈরিটা আপনি বলবেন যে গণতন্ত্রে 4টি স্তম্ভ গুরুত্বপূর্ণ, একটি তো সংবাদপত্রের স্বাধীনতা, ইলেকট্রনিক্স মিডিয়ার স্বাধীনতা। আমরা তো আমাদের মতো বলতে চাই, আমাদের মতো লিখতে চাই, নিশ্চয়ই। কিন্তু সকাল থেকে আমি দেখলাম গতকাল চলছে, কি চলছে? ইডি রেড। পশ্চিমবাংলায় যারা নতুন ভোটার, তারা তো অনেকদিন ধরে ইডি রেড শুনছেন, সিবিআই রেড শুনছেন। নির্বাচনের কয়েকটা দিন তো ইডি রেড করছে, করুক, সিবিআই রেড করছে, করুক। কোথায় শিল্প হলো না? কত আমাদের বেকার ভাইরা বাইরে কাজ করতে গেলেন, যারা শিক্ষিত যুবক, যারা যাদবপুর থেকে পাশ করেছেন, শিবপুর থেকে পাশ করেছেন, যারা আলাদা কলোনি গড়ে তুলেছেন বেঙ্গালোরে, পুনেতে, হায়দ্রাবাদে, আজকে ভাববেন না কেন আমাদের আইটি সেক্টর একটা? কংগ্রেস তো 48 বছর নেই। আমি প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে নয়, আমি এই বাংলার সমস্ত মানুষের প্রতিনিধি হিসেবে আমি মনে করেছি এবারের নির্বাচনটা সবাই মিলে এইটাকে তারা তুলনামূলক নির্বাচন হিসাবে দেখুক। কংগ্রেসের জামানা কি কি হয়েছিল বাংলায়, তারপরে যারা রাজত্ব করেছিলেন বামফ্রন্ট, তাদের জামানা কি কি হয়েছিল, তারপরে তৃণমূল
এখনো তাদের জামানা, তারা কি কি করেছিলেন। এই যদি প্রতীকগুলোকে, নিশানগুলোকে আপনারা একটু তুলে ধরেন, তাহলে আগামী দিনে তুল্যমূল্য বিচারে নতুন যারা ভোটার তারা বিচার করতে পারবেন। তার কারণ ইতিহাস তো আপনাদের থেকেই তারা জানতে চাইবেন, কারণ আপনারাই তো প্রত্যেক দিনের আয়না, আপনারাই তো প্রত্যেক দিনের সেই মানুষদের বলবেন এটা ভালো, এটা খারাপ, এটা না। আপনারা বলবেন এটা কংগ্রেসের আমলে, এটা বামফ্রন্টের আমলে, এটা তৃণমূলের আমলে, এটা পশ্চিমবঙ্গে নতুন আসা 18টি দলের, 18টি লোকসভার আসনের দল, 12টি লোকসভা আসনের দল, 77টি বিধানসভার আসনের দল মুখ্য ভূমিকায় বিধানসভার ভেতরে, কেন্দ্রের সরকারে তারাও কিছু টেলার দেখাবেন, যে কারণে পরবর্তী ক্ষেত্রে তারা সরকারের কাছে বলবেন যে সরকার চলছে তার আমরা অল্টারনেটিভ, আমরা আপনাদের ভালো পিকচার দেখাবো। এই তুল্যমূল্য বিচার তো হচ্ছে না, আলাদা ন্যারেটিভ ক্রিয়েট হচ্ছে। কিন্তু সত্যিকারে যদি আজকে বিচার করা যায়, যে কোনো ইয়াং ভোটার যখন রাস্তায় যাচ্ছেন, তার বুজুর্গ, তার বরিষ্ঠ, এজেড কোনো যদি মানুষকে জিজ্ঞেস করেন যে এটাকে বানিয়েছে, ওটাকে বানিয়েছে, সেটাকে বানিয়েছে, বলবে সবগুলো কংগ্রেস। বলছে সবই যদি কংগ্রেস বানিয়ে থাকে তাহলে 48 বছর কংগ্রেস নেই কেন? তাহলে 34 বছরে কি বললো? তাহলে 11 বছর 15 বছরে কি তৈরি হলো, তার কি নিশান? সেটা কিন্তু বাংলায় খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি শ্রীরামপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করছি, আমি যখন ঢুকছি তখন মানুষ বলছেন হিন্দ মোটর নেই, ডানকুনি গোল কমপ্লেক্স বন্ধ, ওয়েলিংটন জুট মিল বন্ধ, হেস্টিং ঢুকছে, জয়শ্রী সেটাও ঢুকছে। এটা শুধু আমি একটা জেলার কয়েকটার উল্লেখ করলাম, সারা বাংলায় যদি উল্লেখ করেন, এই প্রেস ক্লাবে বসে সামনে তাকালে যে স্টেডিয়াম দেখতে পাই, পেছনে তাকালে যা দেখতে পাই, সবটাই কিন্তু কংগ্রেসের আমলে। তাই নতুন ভোটারদের কাছে আজ এই প্রেস ক্লাবের মধ্যে থেকে আমি আহ্বান করতে চাই, বিচারটা হোক কে বানাতে পারে, কে করতে পারে, আর তার মধ্যে দিয়েই আগামী দিনে অল্টারনেটিভ তৈরি হোক। এটাই আপনাদের কাছে আমার বলা, আবেদন করা। ধন্যবাদ আপনার প্রারম্ভিক বক্তব্যের জন্য। আমরা এবার এক এক করে প্রশ্ন নেব। আসছি পিয়ালি। শুভঙ্করদা, পিয়ালি বলছি রোজদিন রটিন থেকে। কালকে আপনারা সংসদে বিতর্কিত মহিলা সংরক্ষণ ডিলিমিটেশন বিল একত্রিতভাবে একসঙ্গে সবাই মিলে আটকে দিয়েছেন। কিন্তু কালকে আরো একটা ঘটনা ঘটেছে, সেটা হলো রাহুল গান্ধী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন এবং সোনিয়া গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করেছেন। তো এই পরিপ্রেক্ষিতে আপনারা যেখানে জয়রাম রমেশ বলেছিলেন যে তৃণমূল ও বিজেপি একই মুদ্রার দুপিঠ, সেক্ষেত্রে তৃণমূলের সঙ্গে ইন্ডিয়া জোটের যে সখ্যতা বা তৃণমূলের সঙ্গে আপনাদের যে ইকুয়েশন, সেটা কি একটু ভালো হচ্ছে? মুশকিল হচ্ছে, আমি খুব জ্ঞানীগুণী মানুষ নই, কিন্তু সংসদীয় রাজনীতিতে 3টে লেয়ার আছে। আমরা ভুলে যাই এই যে ডানপন্থী বামপন্থী কথাটা এমনি এমনি আসেনি, বাঁ দিকে হাঁটছি ডান দিকে হাঁটছি আসেনি। ভারতবর্ষে রাহুল গান্ধী হলেন বিরোধী দলনেতা। যত বিরোধী কণ্ঠস্বর আছে তাকে নেতৃত্ব দেওয়ার দায়িত্বটা নীতিগতভাবে রাহুল গান্ধীর। ভারতবর্ষে যখন তানাশাহি চলছে, অ্যান্টি ন্যাশনাল একটা বিল পাস হতে যাচ্ছে, তখন তাকে রোখার দায়িত্ব, আটকানোর দায়িত্ব সমস্ত বিরোধী দলের। তাদের আলাদা আলাদা রাজ্যে এজেন্ডা আছে, থাকবে, কিন্তু সামগ্রিকভাবে দেশের স্বার্থে সবাই একত্রিতভাবে এই বিলকে আটকেছে। এবং এই বিল আটকানোর পর রাহুল গান্ধী লিডার অব দি অপোজিশন হিসেবে সংসদের যারা যে যার দলের নেতা,
তাদের তিনি ফোন করেছেন। এবার চাতুরতা হচ্ছে পশ্চিমবঙ্গের সোশ্যাল মিডিয়া